সুখে, ও দুঃখে, তোরা আছিস? আমি তবে বেরোচ্ছি। সে কি ঠাকুমা, তুমি না বললে আজ আর ভিক্ষে করতে যাবে না? ঘরে যে কিছুই নেই, ভিক্ষে না করলে খাবো কি? তবে আজ আর দূরের গায়ে যাব না, আশেপাশের গাগুলো থেকেই যা পারি নিয়ে আসবো খন। ও ঠাকুমা, তুমি আবার যে যা দেয় তাই নিয়ে এসো না। চিকন চাল দেখে আনবে, আর টাকা দিলে নতুন টাকা নেবে। শোনো শোনো, মেয়ের কথা শোনো। চাল ডালি পাই না, তার উপর আবার চিকন মোটা। শোন রে মেয়ে, কথায় আছে ভিক্ষের চাল কারা আর কারা সবই নিতে হয়। তুমি ওর কথা শোনো না তো ঠাকুমা। ওর প্রতিদিন মাংস পোলাও না হলে মুখে ভাতই রোচে না। বলি আমরা কি বড় লোক যে রোজ রোজ ভালো ভালো খাবার খাবো? মাংস পোলাও না হোক, রোজ মাছ ভাত তো দিতে পারো। কই, সেটাও তো জোটে না কপালে। যখন যেটা থাকে সেটা দিয়েই খেতে হয় মেয়ে। সময় সবার সমান যায় না, আর তোর এই উচ্চাকাঙ্ক্ষার লাগাম টান, না হলে একদিন তোকে পস্তাতে হবে, এই আমি বলে দিলুম। আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমি ভালোই থাকবো। আর তুই নিজের চরকায় তেল দে দুঃখী। ও মা, আমি আবার কি করলাম? আমি তো তোকে কিছু বলিনি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই সব সময় ঠাকুমার কাছে আমার নামে কথা লাগাস, এই জন্যই ওই বুড়ি আমায় দেখতে পারে না। দুঃখী আমায় কিছু বলেনি সুখী। তুই যে কেমন তা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ, বুঝবেই তো, কথায় আছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। আমাকে তো তুমি দেখতে পারো না, তাই আমার সবকিছু তোমার কাছে বাঁকাই লাগবে। দেখলি দুঃখী, দেখলি কালকের মেয়ে দুদিন বয়স হতে না হতেই কিভাবে মুখে মুখে তর্ক করে। শোন মেয়ে, তোর এই নাক মুখ আমি তৈরি করেছি, বুঝলি? ভিক্ষে করে না খাওয়ালে এত বড় হতিস না। ওটার জন্য সারা জীবন খোটাই দিয়ে যাবে। শোনো বুড়ি, তোমার ওই ঋণ আমি রাখবো না। সময় হলে সুদে আসলে সব পরিশোধ করব। ছি ছি সুখী, এ কি বলছিস বোন? ঠাকুমা আমাদের জন্য এত কষ্ট করে, তার প্রতিদান তুই এভাবে দিলি? তুই চুপ কর পোড়ামুখী, তোর কথা শুনলে আমার পিত্তি জ্বলে যায়। বেশ তো, আজকে তাহলে কাজ ঘর কিচ্ছু আনবো না, তুই তোর পিত্তি জ্বালিয়ে রান্না করে খাস। শোন দুঃখী, আমি আজ বাইরে খেয়ে আসবো, আর পারলে তোর জন্য খাবার নিয়ে আসবো। ওই বেয়াদব মেয়ের মুখে আমি আর খাবার জুটাতে পারবো না। ও ঠাকুমা, কোথায় যাচ্ছ রাগ করে? শুনে যাও, শুনে যাও, একটিবার শুনে যাও। ওকে যেতে দে দুঃখী, এত ডাকতে হবে না। বুড়িটা মরলে প্রাণ জুড়াবে আমার। চুপ কর সুখী, এমন কথা বলতে নেই, পাছে তোর অনিষ্ট হবে। সে কি, তুই আবার কোথায় যাচ্ছিস? কাঠখড় কুড়োতে। ঠাকুমা রাগ করলে তো আর হাত গুটিয়ে আমরা বসে থাকতে পারি না। পরে এসে দেখবে যখন রান্না হয়নি, তখন আরো রাগ করবে। হ্যাঁ, যা যা, তুই যা ইচ্ছে গিয়ে কর। আমি আর ওই রান্না বান্নার কাজ করতে পারবো না বাপু। না, এদিকটায় কোনো ঘর বাড়ি দেখছি না তো। সামনে কি কোনো গ্রাম আছে নাকি কেবল খোলা প্রান্তর? এদিকে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, সাথে একটু জলও নেই যে গলাটা ভেজাবো। ওই তো একটা গাছ দেখা যাচ্ছে, যাই ওর নিচে বসে একটু জিরিয়ে নিই। বলেছিলাম আজ আর দূরে কোথাও যাব না, কিন্তু ভিক্ষে করতে করতে দূর গ্রামেই চলে এসেছি। যাই, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। নাতনিগুলো কি করছে কে জানে। সে কি, ওই গাছের নিচে কে বসে আছে? এই খোলা মাঠে এই লোক কি করছে? কে গো মা, তুমি কোত্থেকে এসেছো? আমি এক ভিখারিনী,
গিয়েছিলাম ওই গায়ে ভিক্ষা করতে। তা আপনি কে? আমি এক সাধু। এই গায়েই যাচ্ছিলাম, কিন্তু এমন গরম পড়েছে যে আর হাঁটতে পারছি না। আসবেন কি করে? এদিকে তো গাছপালা কিচ্ছু নেই, মাথার উপর কেবল সূর্যের আলো টকবক করছে। তা মা, তোমার কাছে একটু জল হবে? বড্ড জল তেষ্টা পেয়েছে। জল তো আছে, কিন্তু আপনি সাধু মানুষ, শুধু জল কি করে দেই? দাঁড়ান, আমার কাছে একটু চিড়া আর কটা ফল আছে, ওগুলো খান আপনি। তোমার ভিক্ষের জিনিস আমাকে দিচ্ছ মা, তুমি কি খাবে? আমার কাছে চাল আছে, ওগুলো বাড়ি নিয়ে ফুটিয়ে খাবো। বেশ, দাও তবে, আমারও খুব খিদে পেয়েছে। আহা, বহুদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম। তা মা, তুমি আমার সেবা করছো, তোমায় তো খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। বলো, তুমি আমার কাছে কি চাও? না না, আমার কিছু লাগবে না সাধু বাবা, আমার দুইটা নাতনি আছে, ওদের জন্য আপনি কিছু দিন। বেশ, তোমায় তবে আমি একটা বিশেষ ফলের বীজ দিচ্ছি, ওটা তোমার নাতনিদের হাতে দেবে। এই বীজ যদি মাটিতে পুঁতে যত্ন করো, তবে এটা দিয়েই তারা তাদের ভাগ্য ফেরাতে পারবে। সবে আপনার দয়া সাধু বাবা, আমি আজই এই বীজ ওদের হাতে তুলে দেব। তবে তোমার নাতনিদের একটি কথা বলে দেবে, এই বীজের ফলে যদি ওরা ভাগ্য পরিবর্তন করতে পারে, তবে যেন কখনো অহংকার না করে, আর অতিরিক্ত লোভও যেন বর্জন করে। ঠিক আছে সাধু বাবা, আপনার আদেশ ওরা অক্ষরে অক্ষরেই পালন করবে। এবার আমায় বিদায় দিন। বেশ, যাও তুমি, আমিও উঠি এবার। কি রে দুঃখী, তোর রান্না এখনো হলো না? আমি তো সেই কখন দেখে গেলাম উনুনে হাঁড়ি চড়িয়েছিস। এত ডিমে তেতালা হলে স্বামী সংসার করবে কি করে রে? তুই গায়ে গায়ে ঘুরে না বেরিয়ে আমাকে তো একটু সাহায্য করতে পারতি সুখী। একা মানুষ, আমি কদিকে দেখবো? ওদিকে আবার ঠাকুমায়েরও চলে আসার সময় হয়ে গেছে। ওই বুড়িটার জন্য আমরা কি করব? ও ভিক্ষে করতে গিয়ে পেট ভরে খেয়ে আসবে। কি বলেছিল তখন মনে নেই তোর? চল, যা আছে আমরা দুজনে খেয়ে নি। ঠাকুমা এরকম অনেক কিছুই তো বলে, কিন্তু কখনো কি নিজের মুখে কিছু দিয়েছে? যা পায় সব তো আমাদের জন্যই নিয়ে আসে। ও ভিক্ষে করতে গিয়ে সবকিছু নিয়ে আসে নাকি খেয়ে আসে তা আমাদের জানবার কথা না দুঃখী। আমরা তো আর ওর সাথে যাই না। মানুষকে বিশ্বাস করতে শেখ সুখী, না হলে জীবনে অনেক পস্তাবি। সুখী, ও দুঃখী, বাচ্চা আমার, কোথায় গেলি তোরা? ওই তো, বলতে না বলতেই ঠাকুমা চলে এসেছে। আরে, তোরা রান্না বান্না করে ফেলেছিস? বেশ ভালো হয়েছে, তোদের জন্য আমি আজ একটা উপহার এনেছি। কি উপহার ঠাকুমা? নিশ্চয়ই খাবার এনেছো। ইস, এই পোড়ামুখী আছে কেবল খাবারের জন্য। খাবার নয় রে, তোদের জন্য এক বিশেষ বীজ এনেছি। এটা তোদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে। ধুর ধুর ধুর, এসব ফালতু কথা শোনানোর জন্য এসেছো তুমি? ওসব বীজ দিয়ে কিচ্ছু হবে না। ভাগ্য পরিবর্তন হবে আমাদের রূপে। যে যত রূপবতী তার তত ভালো জায়গায় বিয়ে হবে। আমি তো তোর মতো অত রূপবতী নই সুখী, তাহলে আমার গরিব ঘরেই বিয়ে হবে বোধহয়। ওর কথায় কান দিস না তো দুঃখী। শোন, তোর হাতে আমি একটা বীজ দিচ্ছি, ওটা বাড়ির আঙিনায় পুঁতে রাখ। এটা দিয়েই তোর ভাগ্য পরিবর্তন হবে। ধুর, ভেবেছিলাম হয়তো ভালো মন্দ কিছু নিয়ে আসবে, তা নয় একটা বীজ নিয়ে এসেছে।
এসব রং ঢং আর ভালো লাগে না। হ্যাঁ গো ঠাকুমা, দেখতে তো তরমুজের বীজের মতো লাগছে ওটা, কিন্তু এটা এত সাদা কেন গো? হয়তো অন্য জাতের তরমুজ, তুই বপন করেই দেখ না, দেখি কি হয় ওতে। ঠিক আছে, তাহলে চলো এটা পুঁতে রেখে আসি। বীজ বপনের কাজ শেষ, এখন এটাকে পরিচর্যা করতে হবে, তাহলে কদিনের মধ্যেই গাছ গজিয়ে উঠবে। হ্যাঁ রে, তারপর নিয়মিত গাছে জল দিবি, আর দেখবি গরু ছাগলে যাতে গাছটা খেয়ে না ফেলে। এত আদর যত্ন করে কিচ্ছু হবে না। এই মরশুম তরমুজ বপনের সময়ই না, আর যদিও গাছটা বেঁচে যায় তবে তরমুজ এটাই ফলবে না। হবে কি হবে না সেটা সময় হলেই দেখা যাবে। আর দুঃখী শোন, সাধু বাবা বলেছে কখনো অহংকারী হওয়া যাবে না। যদি অতিরিক্ত লোভ করিস তবে এর ফল পেয়েও হারাবি। আমার মধ্যে এর কোনোটাই নেই ঠাকুমা, আমি সাদামাটা ভাবে থাকতেই ভালোবাসি। বেশ, তবে এখন থেকে গাছের যত্ন নেওয়া শুরু কর, দেখবি খুব তাড়াতাড়ি ফল পাবি। হ্যাঁ হ্যাঁ, অনেক ফল হবে, আর সেই ফল বিক্রি করে তুই রাজরানী হয়ে যাবি রে দুঃখী। দেখিস তখন আবার আমাকে ভুলে যাস না যেন। সকাল হয়ে এসেছে, যাই তরমুজ গাছটায় জল দিয়ে আসি। কদিন হলো ওটা বীজ থেকে বের হয়েছে। বাহ, গাছটা যে এই কয়েকদিনে অনেক বড় হয়ে গেছে, আর ওতে তো ফুলও ধরেছে। দাঁড়াও, এক্ষুনি ঠাকুমাকে ডেকে দেখাই। ঠাকুমা, ও ঠাকুমা, দেখে যাও তো একবার। দেখে যাও ঠাকুমা, তরমুজ গাছটায় কত সুন্দর ফুল ধরেছে। সেটাই তো দেখছি রে, আর ফুলগুলো সাদা বকের মতো লাগছে, ওরকম ফুল তো কোথাও দেখিনি। মনে হয় এটা সাদা তরমুজ, ফুল যখন সাদা হয়েছে ফলও সাদাই হবে। তাহলে তো ওগুলো অনেক দাম হবে। সাদা তরমুজ সচরাচর পাওয়া যায় না, দূর দূরান্তের মানুষ এই তরমুজ অনেক দাম দিয়ে কিনে নেবে। সেজন্যই তো বলছি এই গাছের যত্ন নিতে হবে। এখানে যত বেশি শ্রম দিবি তত ভালো ফল পাবি। ঠাকুমা কথাটা মন্দ বলেনি, গাছটার যত্ন নিলে লাভবান হওয়া যাবে, না হলে সব ফল দুঃখী নিয়ে নিতে পারে। সেটাই তো করছি আমি, দিন রাত তো এই গাছের পিছনেই পড়ে থাকি ঠাকুমা। আজ থেকে তোর আর দিনরাত থাকতে হবে না বোন, এখন থেকে আমিও এর যত্ন নেব। তাহলে তো আরো ভালো, দুই বোনে মিলে গাছের পরিচর্যা করলে আরো ভালো তরমুজ হবে। তাহলে আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, চল সুখী, পুকুর থেকে জল এনে গাছে দেই, তারপর চারপাশের বেড়াটা ঠিক করতে হবে, না হলে গরু ছাগল ঢোকে সব নষ্ট করে ফেলবে। হ্যাঁ তাই চল। দেখেছিস দুঃখী, আমাদের খেতে কত তরমুজ ধরেছে। হ্যাঁ রে, আর তরমুজগুলো কি সুন্দর হয়েছে দেখেছিস, একেবারে দুধের মতো সাদা গায়ের রং। এই তরমুজ মনে হয় অনেক দাম হবে, আমাদের এগুলো দেখে শুনে বিক্রি করতে হবে, বুঝলি? ঠিক বলেছিস সুখী, আর তার আগে তরমুজের যত্ন নিতে হবে, আর প্রতিদিন তরমুজগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে, যাতে এর গায়ে ময়লা না লাগে। হ্যাঁ তাও ঠিকই বলেছিস, ময়লা হলে তো তরমুজের আসল সৌন্দর্য বোঝাই যাবে না। কেলো নাতনিরা, কি পরামর্শ করছিস দুজনে? তরমুজগুলোর কথা বলছিলাম ঠাকুমা, দেখেছো কেমন সুন্দর হয়েছে? হ্যাঁ রে, ওগুলো পরিপক্ক হয়েছে দেখা যাচ্ছে, কদিনের মধ্যে তরমুজ বিক্রি করা যাবে। কিন্তু ওগুলো বিক্রি করব কোথায়? কে নেবে আমাদের তরমুজ? হাটে নিয়ে যাবি,
সেখানে দূর দূরান্তের মানুষ আসে, ওরাই নিয়ে যাবে। বেশ, তবে আমি আর সুখী প্রতিদিন হাটে গিয়ে তরমুজ বিক্রি করে আসবো। সেজন্য তো আগে এক গরুর গাড়ির ব্যবস্থা করতে হবে। এত ভারী তরমুজ তোরা বয়ে নিয়ে যেতে পারবি না। আমিও তাই ভাবছি ঠাকুমা। আচ্ছা, এজন্য কুবের কাকুকে বললে কেমন হবে? উনি না হয় প্রতিদিন ভোরে তরমুজগুলো হাটে দিয়ে আসবে। তাই কর, ওকে না হয় তরমুজ বিক্রি করে টাকা দেব। তবে সুখী চল কুবের কাকার বাড়িতে যাই, আমরা কাল থেকেই তরমুজ বিক্রি শুরু করব। সাদা তরমুজ এমনটা তো কখনো দেখিনি। কোন দেশের তরমুজ ওগুলো? এগুলো আমরাই ফলিয়েছি কাকু, আমাদের নিজের ক্ষেতের তরমুজ এগুলো। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে আর খেতেও তেমনই সুস্বাদু। তাই নাকি? তবে দাও তো একটা তরমুজ আমাকে। ওই বড়টা কত করে? ওটা 100 টাকা। 100 টাকা? বাপ রে বাপ, এত দাম তরমুজের! এই বাবা, এই মানে এই তরমুজ বাজারের অন্য 10টা তরমুজের মতো না, আর এটা নেওয়ার জন্য আমরা জোড়াজুড়িও করছি না। যদি পোষায় তবে নেবে, আর না হলে ভাগো। কই দেখি দেখি, এখানে নাকি সাদা তরমুজ বিক্রি করা হচ্ছে। সবগুলো তরমুজ আমার লাগবে। এ আবার কি এলো রে বাবা? আমি যেখানে একটা তরমুজ নিতে হিমশিম খাচ্ছি, সে এসে সবগুলো তরমুজ নিয়ে যেতে চায়। আমি শহর থেকে এসেছি, আমার তরমুজের ব্যবসা আছে। এতদিন আমি অনেক তরমুজ কেনা বেচা করেছি, কিন্তু কখনো সাদা তরমুজ দেখিনি। দেখেই মনে হচ্ছে এই তরমুজ খেতে খুবই সুস্বাদু হবে। একদম ঠিক বলেছেন মহাজন, এই তরমুজ খেতে খুবই সুস্বাদু। বলেছিলাম না, জহরির চোখ হিরে চিনতে ভুল করে না। তামা কত করে তরমুজ বিক্রি করছো? 100 টাকা করে। শুনেছেন মশাই, এই তরমুজ নাকি 100 টাকা করে। আরে আপনি বলুন, 50 টাকার উপরে 1 টাকা হবে এই দাম? হ্যাঁ বলুন। আমি এই তরমুজ 100 টাকা করেই কিনবো। শোনো মেয়েরা, প্রতিদিন আমার তরমুজ লাগবে। যদি প্রতিদিন তোমরা তরমুজ দিতে পারো তবে আরো বেশি দাম পাবে। প্রতিদিনই আপনি তরমুজ পাবেন। এখন এই তরমুজগুলো নিয়ে আমাদের টাকাটা দিন। বেশ, দিচ্ছি। কটি তরমুজ আছে এখানে? 50টি তরমুজ আছে মহাজন। এই নাও টাকা। এখানে মোট 5000 টাকা আছে। বাবা, একদিনেই এত টাকা তরমুজ বিক্রি করে ফেললাম। আরো বেশি বিক্রি করতে পারতাম, কিন্তু তুই তো মহাজনের কাছে একদমই বলে ফেললি। আমি কি আর জানি এই তরমুজ এত দাম হবে? তোর মতো বোকাকে নিয়েই মরণ হয়েছে। একটু চালাক হ না দুঃখী, চোখ কান খোলা রেখে তো ব্যবসাটা করতে হবে নাকি? কাল আমরা আর ওই মহাজনের কাছে বিক্রি করব না। যে আরো বেশি টাকা দেবে তাকেই তরমুজ দেব। এত লোভ করতে যাস না সুখী। কথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমিও তো তাই বলছি ঠাকুমা, আমাদের এত টাকা দিয়ে কি হবে? 3 জন কোনোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই তো হলো। তোর মতো তো আর আমি না, আমার অনেক চাহিদা, সবকিছু তো পূরণ করতে হবে। নিজের লোভকে সংযত কর সুখী, না হলে এর জন্যই তোকে সবকিছু হারাতে হবে। আমাকে এত কিছু শেখাতে হবে না ঠাকুমা, আমার ভালো আমিই বুঝবো। দেখলি দুঃখী, দেখলি গুরুজনের মুখে মুখে কেমন তর্ক করছে মেয়েটা। ওর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করো না তো ঠাকুমা, ও এমনই। কে বলেছিস তোকে ওই মেয়ে শুধরাবার না? তরমুজ চাষ করে আজ আমাদের ভাগ্য ফিরেছে। মাটির ঘর ভেঙে পাকা বাড়ি করতে পেরেছি। আরে কয়েক একর জমিও তো রাখতে পেরেছি। আজ
আজ আমাদের খেতে কয়েকজন কাজের লোক সব সময় কাজ করে, এমন ভাগ্য কজনের হয় বল? আমাদের ভাগ্য আরো সুপ্রসন্ন হবে ঠাকুমা, যদি এবছর আমরা আরো বড় করে তরমুজের চাষ করতে পারি। ও কথা ভুলেও চিন্তা করিস না সুখী, অতি লোভ ভালো নয়। আমাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই চাষবাস করব। তোকে একদম ঠিক কথাই বলেছে সুখী, প্রয়োজনের বাইরে কোনো কিছুই ভালো নয়। না, এই অল্পতেই আমার প্রয়োজন মিটবে না, আমার আরো লাগবে। প্রয়োজনে আমি জমি বর্গা নিয়ে তাতে চাষাবাদ করব। হাতে যখন টাকা আছে তাহলে ওগুলো ফেলে রাখবো কেন? টাকা থাকলেই যে পুড়িয়ে ফেলতে হবে এমন কোনো কথা নেই, ওগুলো তো বিপদের দিনে কাজে লাগবে। তুই কেবল 3 জনের খরচ জোগানোর মতো করেই চাষবাস কর। আমি তোমার কোনো কথাই শুনবো না ঠাকুমা। আজই আমি কৃষকদের সাথে কথা বলে তাদের জমি বর্গা নেওয়ার ব্যবস্থা করব। আমার খুব তাড়াতাড়ি ধনী হওয়া চাই। দেখেছো ঠাকুমা কেমন সুন্দর তরমুজ ফলেছে? সবই আমার বুদ্ধির ফল। আমি হাওড়ের সব জমি বর্গা না নিলে এত তরমুজ ফলতোই না। কয়েকদিন পরই ওই তরমুজ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করব। কিন্তু এত তরমুজ কে নেবে? সারা মাঠে যে তরমুজের বাজার বানিয়ে ফেলেছিস। তরমুজ যেমন ফলেছে ক্রেতাও তেমনই আসবে, সে নিয়ে তোমাকেও তো চিন্তা করতে হবে না। এখন ভালোই ভালোই ফসল উঠলেই হলো। আবহাওয়ার যা অবস্থা, সামনে কয়েকদিন বৃষ্টি আসবে বলেই তো মনে হচ্ছে। আবার বৃষ্টি না হলে এই তরমুজের তো ভালো ফলনও হয় না। আরে সুখী দুঃখী তোমরা এখানে? আরে ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গোপাল কাকু, কি হয়েছে? ওরে ক্ষেতের সব তরমুজ পোকা ধরে গেছে দুঃখী, কোনো তরমুজ আর ভালো নেই। হায় হায়, পোকা ধরলো কিভাবে? এবছর বেশি পরিমাণে তরমুজ চাষ করায় আমরা সঠিক পরিচর্যা করতে পারিনি। তাছাড়া অত্যাধিক গরমে তরমুজ পচতে শুরু করেছে, মানে সেখান থেকে আরো বেশি পোকার আক্রমণ শুরু হয়েছে। হায় হায় হায়, আমার সব তরমুজ পচে গেলে চলবে কি করে? ও ঠাকুমা, বুদ্ধি দাও তুমি, কি করে এই লোকসানের হাত থেকে রক্ষা পাবো বলো? চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই রে সুখী। আমি আগেই বলেছিলাম এত তরমুজ চাষ করিস নে, সামলাতে পারবি না। এখন দেখলি তো মজা। কথায় আছে গরিবের কথা বাসি হলেও ফলে। আচ্ছা, আমি না হয় ভুল করেছিলাম, কিন্তু দুঃখী তুই তো আমায় ফেরাতে পারতি। তোরাই ভুল কিভাবে করলি? এখন আমাকে দোষ দিয়ে লাভ হবে না সুখী। আমি তোকে অনেকবার বলেছিলাম স্বল্প পরিসরে চাষ করতে, এখন দেখ কি সর্বনাশ হলো। শোনো সুখী দুঃখী, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তোমরা তরমুজ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছো। এখন হয় আমাকে তরমুজ দাও, না হলে সব টাকা ফেরত দাও। আমাদের কাছে তরমুজ বা টাকা কোনোটাই নেই মহাজন। আপনি জানেন যে আমাদের সব তরমুজ নষ্ট হয়ে গেছে। এখন আমরা আপনার টাকা ফেরত দিতে পারবো না। তাহলে তো হবে না। আমি ব্যবসায়ী মানুষ, এত টাকা ছেড়ে দিলে আমার লস হয়ে যাবে। যেভাবেই হোক আমাকে টাকা দিতে হবে। আপনি একটু সদয় হন মহাজন, আমরা অন্য কোনো ভাবে আপনার টাকা পরিশোধ করব। আমাদের কিছুদিন সময় দিন। সময় দিতে পারবো না, তবে একটা বুদ্ধি দিতে পারবো। তোমাদের চাষের জমি আর যে বাড়িটা আছে ওগুলো বিক্রি করে আমাকে টাকা দাও। না না না, এই কথা বলবেন না আপনি। আমাদের এই বাড়ি আর জমিটুকু ছাড়া আর কিছুই নেই। আমরা আপনার টাকা পরিশোধ করব। আমাদের মাত্র কটা দিন সময় দিন। বেশ, তুমি যখন বলছো আমি একটা মৌসুম সময় দিলাম। সামনে মৌসুমে আমার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, সামনের মরশুমেই আপনি সব টাকা পেয়ে যাবেন।
সামনের মরশুমের কথা যে বললি, সে সময় কিভাবে টাকা ফেরত দিবি? এত টাকা তো ভালো কোনো ফসল চাষ ছাড়া তোলা সম্ভব নয়। তরমুজ চাষ করে যে টাকা ফেরত দেব সেই উপায়ও তো নেই। গত মরশুমে সব বীজ বপন করে ফেলেছি। কি যে শনি পেয়েছিল আমাকে তখন। সব তরমুজের বীজ বপন করা হয়নি সুখী, আমি কিছু বীজ লুকিয়ে রেখেছিলাম। এবছর ওগুলোই চাষ করব। সত্যি বলছিস বোন? তোর কাছে সাদা তরমুজের বীজ এখনো আছে? হ্যাঁ রে, ওগুলো আমি এক শুকনো তরমুজের খোলায় সংরক্ষণ করে রেখেছি, যাতে গুণগত মান ঠিক থাকে। তাহলে আমরা কালই ওগুলো বুনে ফেলবো। যত তাড়াতাড়ি বুনবো তত তাড়াতাড়ি ফসল আসবে। না সুখী, তাড়াহুড়ো করে নয়। এবার আমরা ধীরে সুস্থে ফসল চাষ করব, যাতে কোনো ভুল না হয়। যদি এবারও ফসল নষ্ট হয় তবে আমরা নিঃস্ব হয়ে যাব। তুই ঠিক কথাই বলেছিস তোকে। এখন থেকে আর লোভ করে বেশি বেশি চাষ করা যাবে না। তোর বুদ্ধিমতো প্রতি মরশুমে অল্প তরমুজ চাষ করতে হবে, যাতে প্রতিদিন গাছের যত্ন নেওয়া যায়। হ্যাঁ, আমিও তোমাদের সাথে একমত ঠাকুমা। দুঃখীর কথা মতো চাষবাস করলে এই সাদা তরমুজ আবার আমাদের ভাগ্য ফেরাবে। এবার বুঝলে তো কিভাবে ভাগ্য পরিবর্তন করতে হয়? বেশি লোভ কখনো করা যাবে না। নিজের যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই চেষ্টা করতে হবে।